এরপরে ক্রিমিনাল অ্যাপিল নাম্বার, আমরা যখন এটা 26-এর পরীক্ষা দিলে 26 থাকবে। তারপর an appeal under section 410, আমরা আগেই বলেছিলাম, এটা দেখাচ্ছি, অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিজার। যদি এটা নারী শিশু হয় তাহলে an appeal under section, এই জায়গাটা হয়ে যাবে 30, 28, সেকশন 30 or 28। নারী শিশু, তখন আপিল 28 হবে। an appeal under section 28 of the নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। তাহলে ফরম্যাটে এখানে আমরা এগেইনস্ট কনভিকশনটা লিখে দিচ্ছি, কারণ অ্যাপিল তো এগেইনস্ট জাজমেন্টও হতে পারে, এগেইনস্ট জাজমেন্ট, সরি এগেইনস্ট অর্ডারও হতে পারে। তো কোর্টে যখন আমরা মামলাটা মুভ করি, সিরিয়ালে আমরা মুভ করার সব ক্ষেত্রেই সুবিধার জন্য এখানে আমরা নিচে লিখে রাখি এগেইনস্ট কনভিকশন অর এগেইনস্ট অর্ডার। এখানে অনেকে এগেইনস্ট জাজমেন্টও লিখে, এগেইনস্ট কনভিকশনও লিখে। আপনি যেটা এগেইনস্ট জাজমেন্টও লিখতে পারেন, এখানে এগেইনস্ট জাজমেন্টও লেখা যাবে। দুইটাই লেখা যাবে। এরপরে ইন দ্য ম্যাটার অফ, তাহলে প্রথম ইন দ্য ম্যাটার অফ আগে কিন্তু কিছু নাই, জাস্ট শুরু, ফার্স্ট ইন দ্য ম্যাটার অফ। সেকেন্ড যখন আমরা ইন দ্য ম্যাটার অফ লিখছি, অ্যান্ডটা কিন্তু চলে আসছে, অ্যান্ড। এগুলো কিন্তু ছোটখাটো ভুল, কিন্তু নাম্বার কাটা যাবে। মনে করেন এখানে অ্যান্ড নাই, আপনি দেন নাই, এটা একটা ভুল, অ্যান্ড ওখানে থাকবে যদি সেকেন্ড। এরপরে কনভিক্ট অ্যাপিলেন্ট, যেমন অ্যাপিলেন্ট যদি বাইরে থাকে, আপনি কোর্টে একটা দরখাস্ত দিচ্ছেন, যে কোনো দরখাস্ত হতে পারে, একটা এডিশনাল এভিডেন্স নেওয়ার জন্য দরখাস্ত যে কোনো, তখন কিন্তু এখানে অন বেল থাকে। এখন তো সে জেলে আছে, এই জন্য লেখা আছে ইন জেল। ফার্স্ট আপিল যেটা 410, উনি জেলে আছেন। বনাম যেটা ভার্সাস দ্য স্টেট রিপ্রেজেন্টেড বাই দি ডেপুটি কমিশনার বগুড়া, এটা যদি আবার কমপ্লেইন কেস হয়, সেক্ষেত্রে এখানে স্টেট 1 নম্বরে থাকলো, অথবা ওনা যে কমপ্লেইন তাকে 1 নম্বরে দিলেন, স্টেটকে 2 নম্বরে দিলেন, এটা কোনো সমস্যা না। তবে আপনি স্টেটে 1 নম্বরে দিয়ে, মনে করেন এটা যদি কমপ্লেইনের কেস হয়, কমপ্লেইন তো উদ্ভূত হয়, সিআর কেস হয়, তখন আপনি কমপ্লেইনের নাম এখানে লিখে দিন, তখন এখানে হয়ে যাবে রেসপন্ডেন্টস। এটা কেন এখন বলে দিচ্ছি, যেমন নারী শিশুর ক্ষেত্রে তো এরকমই হবে, আমি একটা দেখাবো। এখানে একটা জিআর কেস, সুতরাং রাষ্ট্রই বাদী। এরপর কস্ট টাইটেল, এখানে কিন্তু আবার অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ চলে আসছে। অ্যান্ড জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স, এখানে কনভিকশন অফ সেন্টেন্স লিখে দিয়েছে এই কারণে, 410-এর আপিল, ইট ইজ ডেফিনেট দ্যাট দ্যাট পারসন হ্যাজ বিন কনভিক্টেড। এই জন্য জাজ সাহেবরা সহজের জন্য বুঝতে পারেন, জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স। এরপর ডেট, বুঝতে পারছি না কত, লার্নেড সেশন জাস্ট, সেশনস জাস্ট, অনেক সময় কি কুইক লিখতে গিয়ে সেশন জাস্ট, আমরা কথায় কথা এটাই বলি, সেশন জাস্ট বলি, আসলে তো সেশনস জাস্ট। প্রত্যেকটা সেশনস ডিভিশনে একজন সেশনস জাজ থাকে, এই অ্যাজটা যেন কোনো মতো ভুল না করি, এগুলো চোখে লাগান। কোথাকার সেশন জাজটা এই ফরম্যাট গুলো কিন্তু সেমই সব জায়গায়। আপনি একটা ফরম্যাট চেষ্টা করলে, জাস্ট জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড, ওখানে যদি ডেট না থাকে তাহলে আপনি অ্যাপ্রক্সিমেট একটা ডেট ইয়ে করবেন। আপনাকে যদি কোনো কিছু বলে না দেয়, কোন ডিলে হলো কিনা, ডেট লিখে দিল কিনা, কিছু বলে না দেয়, তাহলে আপনি মনের মাধুরী মিশিয়ে এমন ডেট করবেন যেন আপনি ইন টাইমে আছেন, ইন টাইমে আপিল করছেন।
ডেট দিলেন এখানে, যেমন এখানে কারো ডেথ হলো, সেক্ষেত্রে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। আজকে কয় তারিখ? আজকে মনে করেন 3 তারিখ, কালকে 4 জুলাই। আপনি এমন ভাবে লিখবেন যেন এখন 3 দিন, ওদিকে 30 জুন, 29, 28, 28 জুন দিয়ে দিলেন, অথবা 29 জুন দিয়ে দিলেন, যেন 7 দিনের মধ্যে ইউ আর ফাইলিং আপিল ডেথের ক্ষেত্রে। তাহলে ডেটটা বলা নাই, এই জন্য আপনার সহজ হবে কি, ডেটটা আপনি এখানে আপনার মতো করে দিবেন, ইন টাইমের জন্য হচ্ছে এটা। কোন কেসে দিল? সেশনস কেস নাম্বার। অনেক সময় ভিন্ন জায়গায় মেট্রো মেট্রোপলিটনের ক্ষেত্রে মেট্রো সেশনস হয় আলাদা। যেটা ঢাকা এমন ভাবে আপনাকে দিল যে পল্টন থানার মামলা কোনো কারণে উল্লেখ আছে, তাহলে অবশ্যই মেট্রো সেশনস এর মামলা হচ্ছে। আর অন্য কোনো দ্রুত বিচারে গিয়েছে কিনা, অন্য কোনো ইনফরমেশন এখানে নাই। সরাসরি একটা ক্রিমিনাল কেস পেনাল কোডের অধীনে পল্টন থানায় একটা মামলা হলো, সেটা বিচার হচ্ছে মেট্রো সেশনস। তাহলে এগুলো মাথায় রাখবেন যে হ্যাঁ আমাকে মেট্রো দিতে হবে। যে বগুড়ার মামলা, বগুড়া মেট্রো না, এটা হচ্ছে রিয়েল ড্রাফট আর কি, যেটা আমরা কোর্টে সাবমিট করেছি আমি, সেরকম একটা কেস আপনাদের দিয়েছি। সেশনস কেসটা অ্যারাইজিং আউট অফ, এখানে শাহজাহানপুর, বগুড়া মানে শাহজাহানপুর থানা আছে, সেটা শাহজাহানপুর পুলিশ স্টেশন নাম্বার, কেস নাম্বার সোয়েন্সো, ডেট। এই ডেট গুলো খেয়াল রাখবেন। মনে করেন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে 16 সালে জাজমেন্ট হয়ে যেটা মামলা যেটা রায় 16 সালে হলো, অবশ্যই আপনাকে 3-4 বছর আগে দিবেন। এটা তারা আমাদের যে মাঝখানে যে মামলাটা হলো মিরপুরের, ওরকম তো না যে 1 মাসের মধ্যে ট্রায়াল। রেগুলার বেসিস দেখবেন যে 2-3 বছর নেয়। তাহলে আপনার ওই হিসাবটা একটু ক্যালকুলেশন করবেন। যেমন এখানে দেখেন, এটি 16 সালের রায়। তাহলে সেশনস এর নাম্বার এটা অবশ্য কুইক হয়েছে মনে হচ্ছে, কারণ 15 সালের সেশনস নাম্বার পরে 16 সালের রায় হয়ে গেছে, কুইক হয়েছে। এরপরে পুলিশ স্টেশন কেস নাম্বার দিলেন, ডেটেড। অনেকে এই তারিখটা এবং ডেটটা লিখতে গিয়ে আমাদের জজ কোর্টের যেটা আমাদের ফরম্যাট চালু আছে, যেমন 26/7/13 এরকম করে, এটা লেখা যাবে না। এখানে কিন্তু পুলিশ স্টেশন কেস নাম্বার 26, ডেটেড 29/7/2013। আর এখানে যদি আপনি লিখে দেন 26/7/13, তাহলে হবে না কিন্তু, ইট ইজ রং। এটার সঙ্গে বোকানো কোর্টে লিখে, কিন্তু এখানে না। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। কেস নাম্বারটা দিবেন, ডেটেড দিয়ে একেবারে ফুল ডেট, কয় তারিখ এটা ফাইল হয়েছে। করেসপন্ডিং টু জিআর নাম্বার, জিআর নাম্বারও দিতে হয়। এগুলোতে যদি ভুল হয় তাহলে কিন্তু আসামিও বের করতে পারেন না আপনারা ঠিক একইভাবে এই জায়গায়। এই জন্য ফরম্যাটে খেয়াল রাখবেন যে জিআর নাম্বারও দিতে হয়। নট অনলি যে যদি ক্ষেত্রে এটা যে জিআর কেস, অবশ্যই জিআর নাম্বার দিবেন পুলিশ স্টেশন কেসের নাম্বারের পাশাপাশি। করেসপন্ডিং টু 161/2013 জিআর কেস। এই কেসে জাজমেন্ট দিল, কোন কেসে দিল লিখলাম, কি করলো তাহলে জাজমেন্ট দিয়ে, এরপর লিখছি কনভিক্টিং সেন্টেন্স মেকিং। খেয়াল করবেন এখানে জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড সোয়েন্সো ইন সেশনস কেস নাম্বার, তো অ্যারাইজিং আউট অফ, শব্দগুলো দেখেন, অ্যারাইজিং আউট অফ। এই মামলাটা প্রত্যক্ষ উদ্ভূত হলো শাহজাহানপুর পুলিশ স্টেশন। এটা করেসপন্ডিং জিআর নাম্বার কি, করেসপন্ডিং টু, মানে ল্যাঙ্গুয়েজটা আমরা যেভাবে বলি সেভাবে এখানে লেখা। এরপরে কি করলো, কনভিক্টিং দি অ্যাপিলেন্ট। আমি কিন্তু এখানে কনভিক্টিং দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট লিখি নাই, শুনতে তো উপরে কিন্তু কনভিক্ট অ্যাপিলেন্ট লিখছি, সে তো একজন দণ্ডপ্রাপ্ত এখানে আপিলকারী মনে করেন। আমি কনভিক্টিং দি একিউজড লিখতে পারতাম, একিউজড অ্যাপিলেন্ট, এটার মধ্যে কনভিক্টিং দি অ্যাপিলেন্ট, কনভিক্ট অ্যাপিলেন্ট লিখে নাই। কনভিক্টিং দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট লিখলে ইট সাউন্ডস ব্যাড। তাহলে কনভিক্টিং দ্য অ্যাপিলেন্ট, যে আপিল করলো পরে, যে অ্যাপিলেন্টের কথা লিখলাম তাকে কনভিক্ট করে দিল আন্ডার 396 অফ দি পেনাল কোড। কোন সেকশনে দিল? একটা সেকশন। অন্য মামলায় আপনার যেটা মামলা দিবে সেটা এরকম থাকতে পারে 302, সেকশন 34, অনেক মামলা সেকশন থাকতে পারে। যেমন মনে করেন আপনার এখানে 3-4 জনের জন্য সাজা দিয়েছে, 3-4 জনের পক্ষে আপনাকে করতে বলা হচ্ছে, তখন একটু ডিফারেন্টলি আপনাকে লিখতে হবে, কারণ 3-4 জনের সাজা দিলে অবশ্যই অনেক মামলা 34 আসে, অথবা অনেক সময় 109 আসে, অথবা অনেক সময় ক্রিমিনাল কনস্পিরেসি সেকশন আসে। এগুলো খেয়াল রাখবেন, ওরা অবশ্য ওরা বলে দিবে প্রশ্নে।
এখন কনভিক্টিং দিল, এই সেকশনস এর আন্ডারে তাকে কনভিক্ট করা হলো। এরপর আপনি কি দিচ্ছেন, তাহলে কনভিক্ট করা হলো, কনভিকশন তো একটা পার্ট। এরপর তাকে তো সাজা দিবে, সেন্টেন্স তো শোনাবে। ডন, তাকে দোষী সাব্যস্ত করা হলো, এখন তো একটা পানিশমেন্ট তার আসবে, সেন্টেন্স আসবে, এই জন্য লিখছেন। আর কনভিকশনটা জিনিসটা কি, দোষী সাব্যস্ত করেন কাউকে। এরপর সেন্টেন্সিং হিম, এখানে আর অ্যাপিলেন লিখছে না, কারণ উপরে অ্যাপিলিং লিখছে। এন্ড সেন্টেন্সিং হিম টু সাফার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তাকে যাবজ্জীবন সাজা দিল। এন্ড টু পে এ ফাইন অফ টাকা 10,000, লিখে দিলাম এখানে বাংলায়। ইন ডিফল্ট অফ পেমেন্ট, যদি সে পেমেন্টে ডিফল্ট হয়, টু সাফার রিগুলাস ইমপ্রিজনমেন্ট ফর 2 ইয়ার্স মোর। এটা অবশ্য বেশি দিয়েছে, কারণ 10,000 টাকার জন্য 2 বছরের সাজা। যাই হোক, এটা আইনের, যেহেতু আমাদের এখনো সেভাবে আছে, কম আছে টাকার ক্ষেত্রে, ফাইনের ক্ষেত্রে সেভাবে তারা একিউমুলেট করে, মানে একটা ইকুইভ্যালেন্ট ইয়ে করে যেসব দিয়েছে, এটা আমি লিখে দিয়েছি। তাহলে কস্ট আসলে এটাই। ফার্স্ট কি, জাজমেন্ট এন্ড অর্ডার, এরপর আসতেছে ডেট, এরপর হচ্ছে কোন মামলায়, এরপরে তাকে কোন ধারার অধীনে, তারপরে কি পানিশমেন্ট দিল, শেষ। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা 498 অথবা 561 এর ক্ষেত্রে কিন্তু পেন্ডিং বিফোর লিখে, এখানে পেন্ডিং বিফোরও নাই, বিকজ দ্য কেস হ্যাজ বিন ফিনিশড, ইট এন্ডেড। যে কোর্ট এটা অ্যাওয়ার্ড করলো, সাজা দিল, সে তো ফাংশন অফিসিও হয়ে গেছে, এই জন্য আর পেন্ডিং নাই। এখানে কিন্তু কোনো পেন্ডিং নাই, এটা এখন পেন্ডিং হচ্ছে কোথায়, হাইকোর্টে এসে। এই জন্য এখানে পাশে আর কোনো পেন্ডিং বিফোর সো এন্ড সো কোর্ট এগুলো নাই, যেটা 561-এ অথবা রিভিশনের ক্ষেত্রে। 561-এর ক্ষেত্রে সবসময় থাকে না, সাজার ক্ষেত্রে যদি কেউ 561 করে তখন তো থাকে না, কিন্তু প্রসিডিং কে চ্যালেঞ্জ করে যখন আসে তখন তো কোন জায়গায় প্রসিডিং চ্যালেঞ্জ সেটা আমরা লিখি, কিন্তু এখানে নাই, বিকজ দ্য কেস ইজ নট পেন্ডিং বিফোর এনি কোর্ট। এরপর আমরা 2 দিলাম। এখন আপনি যে এই দিন পরীক্ষার খাতায় লিখছেন, ওই দিন আপনাকে তো মনে রাখতে হবে জাস্টিস, চিফ জাস্টিস কে আছেন। মূলত এভরি পিটিশন ইন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন ফাইলড ইন দ্য নেম অফ দি অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ। এখানে মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ, দি অনারেবল চিফ, এটা 24 সালে যেহেতু মামলা, এখন এখানে জাস্টিস জোবায়ের স্যারের নাম হবে। এখানে আমরা সেই নামটা লিখে দেব, যেই দিন আমরা পরীক্ষা দেবো সেই দিনের। এখানে দেখেন, অ্যান্ড হিজ কম্পেনিয়ন জাস্টিসেস অফ দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। অনেকে এই জায়গায় যেটা করে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ফুলটা না লিখে অফ দি সেট অনারেবল কোর্ট, সেট অনারেবল কোর্ট। এটা ভুল না, কিন্তু এটা সংক্ষেপ, এটা লেখার দরকার নাই। আমরা সরাসরি লিখবো যে অফ দি হিজ কম্পেনিয়ন জাস্টিস অফ দি সেট অনারেবল কোর্ট, না লিখে আমরা লিখবো সরাসরি কোনটা, অফ দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ফুল লিখে আর কি। এরপরে পাঠা দেখেন, এটা কিন্তু মাঝখানে শুরু থেকে এই যে লাইনটা, অ্যালাইনমেন্টটা, নর্মালি তো আপনি বাম পাশে স্পেস রাখলেন, খাতায় জায়গা রাখলেন। এরপরে প্রথম এই যে লাইন, এই যে ডিস্ট্রিক্টটা শুরু হয়েছে, কিন্তু এইটা, এই ডিস্ট্রিক্ট যেভাবে শুরু, ডিস্ট্রিক্টের একবার নিচ পর্যন্ত আপনি যে বাম পাশের কোনো যদি লাইন লিখেন, এটার বাইরে যাবে না, ডিস্ট্রিক্টের যেভাবে ঠিক এভাবে নিচে। কিন্তু এই যে আমরা যে ইন্টার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, ক্রিমিনাল আপিল নাম্বার, সবগুলো মাঝখানে আনছে। এটা তো কম্পিউটারে করতে সহজ, কিন্তু যখন পরীক্ষার খাতা লিখবেন খেয়াল রাখবেন যে মোটামুটি মাঝখানে ভাগ করছে এটা, এ পাশে মোটামুটি সমান। কিন্তু এটা এসে মাঝখানে আপনি মোটামুটি ভাগ করে ডান পাশে নিয়ে আসলেন, মাঝখান থেকে শুরু করলেন। এটা শেষ পর্যন্ত একেবারে ফার্স্ট টাইটেল পর্যন্ত থাকলো, নাম ফার্স্ট টাইটেল, কিন্তু এটা এসে শুরু। আবার পুরো আমরা যে যেরকম খাতায় লিখি মূল প্যারাগ্রাফ লেখার মতো,
এটা শুরু হলো। কিন্তু এটা মাঝখানে যে হাম্বল পিটিশন অফ দ্য অনারেবল, এটা গিয়ে আবার ওই কস্ট টাইটেলের সাথে মিলে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনাকে বুঝতে পারছেন কিনা? জি এই জি। জায়গাটাতে মাঝে মাঝে শুরু, আবার এটা শুরু হলো, আবার এটা গিয়ে, এই যে এটা ফরম্যাট, দিস ইজ আ ফরম্যাট। এই ফরম্যাটে কিন্তু নাম্বার আছে। এটা মিলাইফেললে হবে সিউইকেটা, না। আপনি এখন স্যার কস্ট টাইটেলটা সিউইকেটা লেখা ওটা হয়ে কি গেল টু এর মাঝখানে নিচে দিয়ে, পড়বে? আপনি এখানে শুরু করতে পারবেন না। এটা এই জায়গায় এসে শুরু করতে পারবেন না। এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। এইভাবে প্রয়োজনে আপনি খাতাটা ওভাবে বাস করার সুযোগ থাকলে করে নেবেন। আমরা তো বাস করে লিখেছি, যেন ভুল না হয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যে আপনি যান, ঠিক আছে। তারপর শেওয়েত, বানানটা দেখবেন, শি ওয়েত, শেওয়েত। এই যে মনে করেন এই বানানটা দেখবেন, মানে আপনি ওই যে আমরা যে যেহেতু বলি না, হেতু বা যাই হোক, যে কোনো কিছুই বাংলায়, আপনার এখানে শুরু করলেন ওয়ান। এখানে হয়তো আমরা কম্পিউটারে যেভাবে লাইনগুলো ঠিক রাখছি, বাস্তবে ঠিক রাখা সম্ভব হয় না। যতটুকু সম্ভব যেন বোঝা যায় আর কি, লাইনগুলো ঠিক থাকে। এক নাম্বার দিয়ে শুরু করলাম। খেয়াল করেন এটা কত সহজ। প্রথম প্যারাগ্রাফে আমরা লিখছি এই অ্যাপিলটা যে ফাইল করা হলো অথবা দায়ের করা হলো এগেইনস্ট দি অর্ডার, ওই উপরে যেটা কস্টটা লিখলাম হুবহু সেই জিনিসটাই আমি এখানে তুলে দিলাম। জাস্ট নতুন করে লিখতে হলো কোনটা, that the instant criminal appeal has been preferred, এই জায়গায় অনেকে লিখে has been filed, ফাইলও লিখতে পারেন। against the against the judgment and order of conviction, এখানে অনেকে against না দিয়ে চ্যালেঞ্জিং দিতে পারেন। তো এগেইনস্টটাই হচ্ছে সুন্দর, দিলেন। জাস্ট উপরে যেটা কস্টে ঠেলে আপনি লিখেছেন সেটাই কপি করে, এখন তার কপির সুযোগ নাই, সেম জিনিসটা আপনাকে লিখতে হবে। এরপর আমরা বর্ণনা শুরু করলাম ঘটনা। ফার্স্ট ঘটনা কেমন হলো, এই যে আমরা যে এফআইআর স্টোরি বলি, এই যে ফার্স্ট তারিখ দিলাম, অমুক লোকাল মেম্বার, সে হচ্ছে এটার ইনফরমেন্ট, লস্ট ইন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট উইথ দি শাহজাহানপুর পুলিশ স্টেশন। কার নামে, এগেইনস্ট আননেমড অ্যাকিউজ, এখানে এফআইআর হয়তো নাম ছিল না তাই। ফর কিলিং দ্য ভিকটিম, সহজ করে, অনেক সময় দেখা যায় না, আমরা ওটি এখন মানে এটা ইজিলি লিখি, কারণ ডকুমেন্ট দেখে তো ওখানে বর্ণনা, এখানে পুরোটা বর্ণনা আমরা দিই না। যেমন লেখা গেল অমুক গেল, তারপরে সেই জায়গায় গিয়ে ওখানে গিয়ে গাছের ওখানে তাকে গাছের রশির সাথে বেঁধে মারার পরে তাকে মারলো, মারার পরে তাকে ঝুলিয়ে দিল, ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য অনেক কিছু ঘটনা লিখলো। এই পুরোটা ঘটনা লিখতে গেলে পরীক্ষা আর কিছু লেখা যাবে না। এখন আমরা সরাসরি কি লিখলাম, এগেইনস্ট এফআইআর কোডটা কি করলো, এই আপনার আননেম একিউজড করলো ফর কিলিং দ্য ভিকটিম, এতটুকুই। সব জায়গায় তো 302 যদি আমাকে কনভিকশন দেয় তাহলে তো ভিকটিম মারা গেছে। আপনি সহজে লিখে দেন ফর কিলিং দ্য ভিকটিম, একিউজডের নামে এলিগেশন আসলো। এখানে আমরা অনেক লেখা ফর মার্ডারিং, নিজ থেকে আগে ভাগে বলার দরকার নাই যে মার্ডার করে ফেলছে, তাহলে তো মার্ডার করলে তো একবার সরাসরি আপনি নিজেই তারা বলে দিচ্ছেন হি ইজ হি ইজ আ মার্ডারার। এটা আপনি বলবেন না, আপনি বলবেন ফর কিলিং দ্য ভিকটিম, এটা তো এলিগেশন। and as such the same was registered, খুবই সংক্ষেপ। মানে এই সংক্ষেপে এখন আমরা কোর্টেও লিখি, এটা আপনারা করবেন। যেমন দেখেন ওরা তো জানে না কারা মারছে, এই জন্য দেখেন 302 এবং 34 ওখানে যোগ করে দিচ্ছে রিয়েল মামলায় আর কি। কিন্তু সাজাটা হয়েছে কিন্তু উপরে দেখবেন 396। কিন্তু আপনাকে যখন পরীক্ষার প্রশ্নে 302 এবং 334 এরকম দিবে, আপনি হুবহু যা আছে এফআইআর থেকে শুরু করে শেষ পর্যন্ত একই রকমই লিখেন। আমি বুঝাতে পারছি কিনা? আপনার নতুন করে কিছু ইনভাইট করার চেষ্টা করবেন না। আপনাকে বলছে তাকে 302 এবং এই কয়েকজনকে 302 এবং 34 এ সাজা দেওয়া হয়েছে, অথবা একজন ব্যক্তিকে 302 এবং 201 এ সাজা দেওয়া হয়েছে। আপনি এফআইআর থেকে শুরু করে চার্জশিট থেকে শুরু করে চার্জ ফ্রেম সব জায়গায় একই রকমই লিখবেন, সহজ হবে। আপনি বলবেন যে এফআইআর দায়ের হয়েছিল 302 তে এন্ড 201 অফ দি পেনাল কোড,
চার্জশিট দিয়েছে পুলিশ 302 অ্যান্ড 201 অফ দি পেনাল কোড, চার্জ ফ্রেমিং হয়েছে 302 অ্যান্ড 201 অফ দি পেনাল কোড, কনভিকশনও সেম। তাহলে আপনার জন্য সহজ সব জায়গায়। এটার ভিতরে বলবে না যে এইভাবে ইজি করে লিখলো না, এত কিছু চিন্তা করবে না, ওয়েদার ইউ আর রাইটিং ইন দ্য ফরম্যাট অর নট, এটি হচ্ছে মূল বিবেচ্য বিষয়। তখন আমরা বললাম দ্য রেজিস্টার্ড হলো এতটুকু শেষ। এরপরে আমরা লিখছি সাবসিকুয়েন্টলি দ্য ফাদার, এটা দরকার নাই। এখন সাপ্লিমেন্টে চার্জশিটের কথা, এটা মূল মামলায় ছিল আর কি, এই মামলাটাতে এটা দরকার নাই। তাহলে শেষ হলো, এফআইআর হয়ে গেল। এরপর আমরা লিখলাম যেহেতু এই মার্ডার কেস নর্মালি ইনকোয়েস্ট হবে, পোস্টমর্টেম হবে, এটা ধরে নিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তখন আমি বললাম পুলিশ একটা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করলো। নর্মালি যেদিন লাশটা পাওয়া যায় ওই দিনই কিন্তু সুরতহাল হয়, এটা খেয়াল রাখবেন। এরপর ওই দিনই হয়তো পোস্টমর্টম হতে পারে, অথবা এর পরের দিনে পোস্টমর্টম হইতে পারে। এক্সামিনেশন কিন্তু অন দ্য ডেট অফ, যেদিন পাওয়া যায় ভিকটিমের বডি, সেদিন যেদিন ইনকোয়েস্ট হয় সেদিনই হয়ে যায় এক্সামিনেশনটা, রিপোর্টটা হয়তো পরে আসে। আপনি দেখেন আমি লিখলাম দ্য পুলিশ প্রিপেয়ার্ড an inquest report of the dead body of the victim and the postmortem examination was conducted। তাহলে আমি আগের ডেটে মিলে দিছি ওই দিনই। And doctor opined that the death was due to violent asphyxia resulting from strangulation, which was antemortem and homicidal in nature। যেহেতু সাজা হয়ে গেছে, আসামি সাজা হয়েছে, তাহলে এখানে যদি পোস্টমর্টেম এন্ড হোমিসিডাল না বলে, এখন যদি মনে করেন সুইসাইডাল ইন নেচার বলতো, তাহলে তো ভিন্ন হইতে পারতো। আপনি ধরে নেবেন যেহেতু সাজা দিছে তাহলে হোমিসিডালে ছিল, যদি বলা না হয় আর কি। আপনার মাইন্ডসেট এভাবে করে নেবেন, সে সাজা পাইছে মানে সব জায়গায় সেম এরকম ধরে নেবেন। অ্যান্টিমর্টেম এন্ড হোমিসিডাল ইন নেচার। অনেক সময় আপনার রিপোর্টটা এখানে, আমি এখানে দিয়েছি যেহেতু রিয়েল কেস, আপনি রিপোর্ট না দিলেও, রিপোর্টে কি বলেছে ডক্টর এটা না বললেও হবে। আপনি বলবেন যে এখানে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি হলো এবং পোস্টমর্টম এক্সামিনেশন হয়ে গেল। বাকি পরের যে অংশটা এটা না লিখলেও চলবে। আমি এখন যেটা ইয়ে করলাম, এই পোর্শনটুকু না লিখলেও চলবে, রেড পোর্শনটুকু। তাহলে ছোট হয়ে যাচ্ছে। অনলি একটা সেন্টেন্স শেষ, মনে করেন এই জায়গায় শেষ করে দিলাম, দ্য পুলিশ প্রিপেয়ার্ড অ্যান ইনকোয়েস্ট রিপোর্ট অফ দি ডেড বডি অফ দ্য ভিকটিম এন্ড দ্য পোস্ট মর্টেম এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড, এখানে লিখে দিলেন অন দ্য সেম ডে অথবা অন দ্য সেম ডেট। সহজ হয়ে গেলো। পরেরটা তো ডক্টর কি বললো না বললো, এর মধ্যে হয়তো এরকম হয়ে যাবে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, যদি আমি বানান লিখতে যাই ভুলও হইতে পারে। অযথা ঝামেলা যাওয়ার দরকার না বেশি ইনফরমেশন দিতে গিয়ে। দ্যাট অন 6/8, এরপরে পুলিশ লিখলাম যে অ্যারেস্ট করলো তাকে, এবং এখানে বেলও পেয়েছে, এটা আমরা ইনফরমেশন দিয়েছি আর কি। এখানে বেল পেয়েছি কি না পায়নি এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন ইনফরমেশন। পরে দেখলেন এই মাঝখানে অনেক কিছু প্যারাগ্রাফ আছে, যেমন 5 এবং 6, এগুলো দরকার নাই, সরাসরি আপনি চলে যাবেন চার্জশিটে। পোস্টমর্টম হয়েছে, ইনকোয়েস্ট হয়েছে, আসামি অ্যারেস্ট হয়েছে, এটা বেলে আছে বলতে পারেন, বেল পেয়েছে 2 বছর পরে, 1 বছর পরে, এটা বলতে পারেন, নাও বলতে পারেন, সে জেলে চলে গেল। এরপর আপনি দিয়ে দিলেন চার্জশিট। এই মামলায় 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, কিন্তু আপনার মামলায় যদি কনভিকশন আপনাকেই দেয়, শুধু অনলি বললো যে অমুক শুধু মিস্টার এক্স কেই কনভিকশন দিয়েছে, তাহলে আপনি চার্জশিট দেবেন এক্স কেই, এত প্যারা নেওয়ার দরকার নেই। আপনি সরাসরি লিখে দিবেন, দ্য ইনভেস্টিগেশন অফিসার সাবমিট এ চার্জশিট এগেইনস্ট দি অ্যাপিলেন্ট, প্রেজেন্ট অ্যাপিলেন্ট, বর্তমান অ্যাপিলেন্টের বিরুদ্ধে, আন্ডার সেকশন 396 অফ দি পেনাল কোড। এরপর এখানে দেখেন সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা আছে, এটা আমাদের দরকার নাই। মনে করেন সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন যদি ওখানে নাই বলে, কোর্ট যদি ওখানে যদি প্রশ্নের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা উল্লেখ না থাকে, আমার লেখার দরকারই নেই। জি বলেন প্লিজ। না না, সেটা বলিনি আমি আপনাকে। মামলাটা যখন আপনাকে প্রশ্নটা তৈরি করা হচ্ছে, এত কিছু তো বলে না যে অমুকের বিরুদ্ধে। যদি আপনার ওখানে লেখা থাকে 4 জনের বিরুদ্ধে দিয়েছে চার্জশিট, তাহলে লিখবেন। লেখাই নাই, শুধু বললো যে মিস্টার এক্স এর বিরুদ্ধে এরকম মামলা হলো,
মিস্টার এক্স এর বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে সাজা দেওয়া হলো, বর্ণনা যদি এরকম সিম্পল থাকে তাহলে আপনি একজন নিয়ে আপনার কাহিনী শেষ, এটা বলেছে। যদি চারজনের কথা থাকে একজনকে কনভিকশন দেয় তাহলে তো আপনার স্টোরি টেলিং তো ভাবেই হবে, তখন আপনাকে চারজনের নামে দিতে হবে। এরপরে দেখলাম সরাসরি চলে গেলাম কোথায়, চার্জশিট যেহেতু দিয়েছে, এখানে দেখেন আরেকটা শব্দ আসবে, চার্জ ফ্রেম হলো দ্যাট, একটা ডেট দিয়ে দিলেন আপনি, দ্যাট সো এন্ড সো লার্ন ইট, আপনি ট্রায়াল কোড বলে দিলেন, যদি সহজ মানে সংখ্যা বিশেষ করতে চান, লার্ন ইট ট্রায়াল কোড ওয়াজ প্লিজ টু ফ্রেম দ্য চার্জ এগেনস্ট বি, আপনার যে একজন অ্যাপিলেন্ট হয় তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে থাকে, তার মানে এগেনস্ট দি প্রেজেন্ট অ্যাপিলেন্ট আন্ডার সেকশনস। আমি বললাম যে যদি আপনাকে নতুন কোন স্টোরি বর্ণনা না দেয়, মনে করেন যে 396 এর কথাই বলেছে, তাহলে আপনি লিখে দেবেন 396 অফ দি পেনাল কোড 1860। 1860 একবার লিখলে হয়, যদি সময় থেকে লিখে দিলেন, শেষ। এরপর আমি বললাম দ্যাট ডিউরিং ট্রায়াল দ্য প্রসিকিউশন এক্সামিনড 13 উইটনেসেস in order to prove its case, সাক্ষীর বিষয় আসলো। On the contrary, the defense could not avail the chance to prove his case by cross examination, কারণ আমাকে তো তার বিরুদ্ধে যেহেতু মামলাটা অ্যাপিলটা রেডি করতে হচ্ছে, আমি মনে মনে কিছু গ্রাউন্ড মনে করেন রেডি করে নিলাম, বললাম যে সেই ডিফেন্স কোনো ধরনের প্রুভ করার জন্য ক্রস এক্সামিনেশন করতে পারে না, এমন কোনো প্রোডাকশন অফ এভিডেন্স ইন হিজ পেপার সে ফেল করছে এটা করতে, লিখে দিলাম। তাহলে অথবা সহজে দিতে গেলেন অন দি কন্ট্রারি the defense examine none, আরো সহজ, ডিফেন্স কাউকে এক্সামিন করে নাই, দুইটা শব্দে শেষ। That after conclusion of trial the learned senior section judge বগুড়া dated 29, এই যে ওই উপর থেকে যেটা লিখেছি আমরা এটাই মোটামুটি ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু একটু চেঞ্জ হবে, কারণ এখানে তো ওখানে আমরা এর একটা ফ্রেজের মতো আকারে লিখেছি, আর এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, এই জন্য বলছি কে দিল সাজাটা, এটা লিখলো লাঞ্চ সেশন বগুড়া, ডেটেড দিলাম, was pleased to convict the appellant under section 396 of the penal code and sentencing him to suffer imprisonment for life and to pay a fine of টাকা 10,000, ওই সেম কথা এখানে নিয়ে আসলাম, শেষ। এখানে দেখেন 11তে আবার অ্যারেস্টেড হলো, কারণ অ্যারেস্টেড কেন হলো, সে তো বেইলে আছে, এটা আমি বলে দিচ্ছি, 3 বছর পর বেল করলো। আপনি যদি বলেন যে বেইলের কথা ইনফরমেশন ওখানে নাই, এখানে লিখবেন জাজমেন্টের এই কলামে, যদি ও আগে বেল পেয়ে না থাকে, ইনফরমেশন দেয়া না থাকে, তখন আপনি বলবেন আহ মনে করেন সে ওই দিন ছিল না উপস্থিত, আপনার জাজমেন্টের দিন উপস্থিত ছিল না, তাহলে পরের সিচুয়েশন, জাজমেন্টের দিন উপস্থিত ছিল, আপনার ওখানে ডিলে পিটিশন এসে কিছুই বলে নাই, তা ধরে নিবেন ডিলে পিটিশনের কথা বলে নাই, মানে দ্য একিউজড মে বি প্রেজেন্ট ডিউরিং দি প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, এটা ধরে নেবেন, তখন বলবেন আপনি অন দ্য ডে অফ জাজমেন্ট the appellant was present in the dock। যদি মনে করেন কন্টিনিউশন অফ ডিলে অ্যাপ্লিকেশন দিতে দিল, আপনাদের বলে দিল পরীক্ষা একটু কঠিন হচ্ছে আর কি, মনে করেন ডিলে অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে, তখন আপনি এখানে কি লিখলেন, জাজমেন্ট হয়েছে 16 সালে, আমার এই আসামি, এটা আমি অবশ্য বেল পেয়েছিলাম, মানে এডমিশনে বেল পেয়েছিলাম 4ই আগস্ট, 5ই আগস্টের আগের দিন কিন্তু এই মামলায় বেল পেয়েছিলাম, পরে এটা সুপ্রিম কোর্ট স্টে হয়েছিল, যেহেতু লাইফ ইমপ্রিজনমেন্টের মামলায় এডমিশনের দিন আমি এটা বেল পেয়েছিলাম, জাস্টিস মিস্টার জাস্টিস একটা একটা কোর্ট থেকে আর কি, পরে এটা স্টে হয়ে গেছে, পরে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে বেল পেয়েছে, এই রিয়েল কেসের সিনারিও বলছি।
কারণ এই ব্যক্তি 16 সালে রায় হওয়ার পর দেখেন সে অ্যারেস্ট হয়েছে 1/7/2024, 8 years আফটার। এই কেসটা আমি কেন দিচ্ছি, যেন আপনার ডিলে অ্যাপ্লিকেশন আসলো কিভাবে লিখতে পারেন এটা দেখাবো। তাই অ্যারেস্ট হলো সিরাজগঞ্জ থেকে এবং তাকে কনভিকশন ওয়ারেন্ট বলে ওই বগুড়ায় পাঠিয়ে দিল। তখন তাকে তো ছায়ানৈতি ক্রিয়েট করে, অথবা এটা যেহেতু এখানে পাঠানোর কোনো সিস্টেম নেই, ওখানেই ছিল মনে করেন, এটা ছায়ানৈতি ক্রিয়েট করে পাঠালো বগুড়ায়, যে ট্রায়াল করছিল সেখানে তাকে জেলে পাঠিয়ে দিল। এখন আমি গ্রাউন্ডে চলে আসলাম, এত কিছু তার লেখার দরকার নেই, জাস্ট বললাম যে তাকে জেলে পাঠিয়ে দিল অ্যারেস্ট করার পর। দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট গ্রাউন্ড গুলো দেখেন। ওই দিনও বলেছিলাম দ্যাট the learned session judge did not apply its judicial might to formulate a correct finding and convict the appellant without sufficient evidence on record. এগুলো হুবহু এই ধরনের গ্রাউন্ড গুলো মুখস্থ করে ফেলতে পারবেন, প্রায় প্রত্যেকটা মামলায় মোটামুটি লিখতে পারবেন। যদি স্টোরি টেলিং এ যে প্রশ্নটা লেখা হয় ওখানে এমন কোন গ্রাউন্ড আপনাকে তৈরি করে দিয়েছে, তখন তো সেখান থেকে গ্রাউন্ড নিতে হবে। গ্রাউন্ড বলা নাই, জাস্ট নর্মাল কোয়েশ্চেন, তখন আপনাকে নিজের মতো গ্রাউন্ড আপনি দিতে পারবেন, যেগুলো রেগুলার গ্রাউন্ড। এরপরে দেখেন আমি বললাম অন দ্য, যে কেসটা আমি সলভ করেছি সেখানে দেখা যাচ্ছে যে আইউটনেস ছিল না। যেমন দেখেন ম্যাক্সিমাম ওয়াইফ কিলিং কেস গুলোতে আইউটনেস থাকে না, বেসড অন দি 164 হয়ে থাকে। এই কেসে যেটা হলো কোনো আইউটনেস ছিল না, এই জন্য আমি লিখেছি এখানে there was no eyewitness, there is no eyewitness in the instant case and the prosecution did not prove the case beyond reasonable doubt. আপনি যে কিন্তু আসামির পক্ষ নিয়ে, দণ্ডিত আসামির পক্ষ নিয়ে আপিল করছেন, তাহলে তো আপনাকে বলতে হবে যে প্রসিকিউশন প্রুভ করতে পারে নাই। এগুলো কমন ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লাই, ডিড নট অ্যাপ্লাই জুডিশিয়াল মাইন্ড, তারপরে লিখলাম হচ্ছে there is no eyewitness, এটা না, পরেরটা the prosecution did not prove the case beyond reasonable doubt। এই জন্য কি বললাম, as such the impugn judgment and order, এখানে আমি ওই পুরো কস্ট টাইটেলের জাজমেন্ট এন্ড অর্ডার আনি নাই, সংক্ষেপে লিখে দিলাম। পরীক্ষা ভাবে সংক্ষেপে লিখবেন, the impugn judgment and order may kindly be set aside, জাজমেন্টটা সেট অ্যাসাইড করতে হবে, প্রথম চাবেন সেট অ্যাসাইড, তারপরে কি করবেন, and the convict appellant is liable to be acquitted, আপনি acquittal চাইবেন, সেট অ্যাসাইড চাইবেন, তারপর কি চাইবেন, acquittal চাইবেন। এই যে সাবমিশনে যে আমি লিখলাম as such, এই এই অংশটুকু কিন্তু সব সাবমিশনের জায়গায় শেষের দিকে থাকবে, and as such and as such বলে। পরে দেখেন আমি বললাম দ্যাট ইজ 3 নম্বর গ্রাউন্ড, দ্যাট is submitted that the learner's age, that it is submitted that এই পর্যন্ত কিন্তু প্রায় সেমই থাকে, that পর্যন্ত। The name of the appellant was not in the affair, ওই যে আমরা লিখলাম প্রথমে বললাম যে unnamed, affairটা হচ্ছে unnamed, এই জন্য পরে দিলাম that the name of the appellant was not in the affair and nothing was recovered from the appellant। হত্যার সময় অথবা ডাকাতির সময়, মার্ডারের সময় কোনো ওয়েপন অথবা কোনো কিছু তার উদ্ধারই হয় নাই, এটাও আমি একটা গ্রাউন্ড নিয়েছি। দেন অ্যাজ সাচ দি ইমপিউন জাজমেন্ট, এটা তো কমন সব জায়গায়, ইমপিউন জাজমেন্ট সেট অ্যাসাইড হবে, কনভিক্ট অ্যাপিলেন্ট একুইটেড হবে, এই হোম কথাটা লিখতে হবে। শিল্পী জানার সময় কমন কথা, আমরা এগুলো একটা মুখস্থ অনলাইন করে মিটিং ফেলবেন এ এগুলো। গেছি। এখানে দেখলাম আমি এখানে এই ইনস্ট্যান্ট কেসে আইউটনেস না থাকলেও 164 ছিল। এই জন্য, কারণ কিসের বেসিসে তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এটা তো মাইনাস, এখানে এই কেসও এরকম হয়েছে, অনেক সময় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যমে হয়। যদি আইউটনেস না থাকে তাহলে সাজাকে কিভাবে দেয়, আইদার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস অর 164 কনফেশনাল স্টেটমেন্ট, এই দুইটাই যদি না থাকে, আইউটনেস না থাকে, তাহলে তো সাজাই দেওয়ার সুযোগ নেই। কারণ কিভাবে এটা সার্টেইন করবে, অ্যাসেন্টেড করার জন্য উপায় কি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস অর কনফেশনাল স্টেটমেন্ট অর আইউটনেসেস। আমাদের কেসে আইউটনেস নাই, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথা নাই, এই যে কেস। এই জন্য দেখা যাচ্ছিল এখানে কনফেশনাল স্টেটমেন্টের কথা আছে। নর্মালি মনে হয় আপনাদের প্রশ্নে বলা থাকবে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে কি দেয় নাই, যদি না দিয়ে থাকে নিচ থেকে বলার দরকার নেই। আমি এখানে বললাম যে কনফেশনাল স্টেটমেন্ট যেটা দিয়েছে, যদি দেয়া থাকে এটা বলে, মনে করেন প্রশ্ন দিল যে এরকম যে সে কনফেশনাল স্টেটমেন্টও করেছে, তাহলে আপনি কনফেশনাল স্টেটমেন্টটাকে রেফিউট করার জন্য, এটাকে আপনি দুর্বল করার জন্য আপনার ওয়ে কি, একটা কনফেশনাল স্টেটমেন্ট হইতে হলে এটা ট্রু হইতে হয় অ্যান্ড ভলান্টারি হতে হয়। ট্রু অ্যান্ড ভলান্টারি, ট্রু অর ভলান্টারি কিন্তু না, সত্য হতে হবে
আবার স্বতঃস্ফূর্ত হতে হবে, ট্রু অ্যান্ড ভলান্টারি। যে কনফেশনাল স্টেটমেন্ট ট্রু না, না ভলান্টারিও না, এট এ টাইম দুইটাই যদি না হয় তাহলে সেটা বিশ্বাসযোগ্য না। এই জন্য আমি এখানে লিখলাম দ্য কনফেশনাল স্টেটমেন্ট করেছে, এটা ধরে নিলাম, ওয়াজ নট ট্রু অ্যান্ড ভলান্টারি একসাথে কিন্তু, রাদার ইট ওয়াজ এক্সটর্টেড বাই মিনস অফ টর্চার, টর্চারের মাধ্যমে এটাকে নেওয়া হয়েছে, এই জন্য বলছে সাচ, ওই আগের কথায় নিয়ে আসছি। তাহলে চারটা গ্রাউন্ড গেল। যেহেতু অ্যাকচুয়াল কেস কোর্টে সাবমিট করেছি, এই জন্য আমি 5-6টা গ্রাউন্ড দিয়েছি আর কি। আপনার 4টা গ্রাউন্ড দিলে হবে। এরপর দেখেন that it is submitted that the learned section judge would have failed to appreciate that there is no other corroborating evidence। হ্যাঁ, এখন কনফেশনাল স্টেটমেন্ট দিল, একটা তো বলেন যে ট্রু এন্ড ভলান্টারি না, আবার আরেকটাকে এসে বলছি এই যে কনফেশনাল স্টেটমেন্ট করোবরেট করে, মনে করো কনফেশনাল স্টেটমেন্ট দিল, সেই কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী পোস্টমর্টেম বলেন অথবা কোনো রিকভার্ড কোনো আর্মস যেটা ইউজ হয়েছে, রিকভার্ড কোনো সিজড আইটেমের সাথে দেখা গেল যে বললো যে আমি ছোরা দিয়ে তাকে মেরেছি, তার কাছ থেকে উদ্ধার না হলো, ঘটনাস্থল থেকে ছোরা পাওয়া গেছে এবং ওখানে রক্ত পাওয়া গেছে, তাহলে এরকম যদি হয় তাহলে ইট ইজ এ করোবরেটিং। ওই যে উদ্ধারের পরে যে যে যেটা হয়েছে যে ওয়েপন্স দ্যাট ইউজড ইন দি মার্ডার অর কিলিং, তাহলে এরকম আসবে। তো আপনি বলছেন যে এরকম কোনো কিছুই নাই, বললেন কি কনফিডেন্স স্টেটমেন্টে এই ছাড়া, এই কনফিডেন্স স্টেটমেন্ট যেটা প্রথমে বললাম যে ট্রু অ্যান্ড ভলান্টারি না, আবার বলছি এটা ছাড়া আর কিছুই নেই, দের ইজ নো আদার করবোরেটিং এভিডেন্স, এটাও লিখে দিলাম। এরপর হচ্ছে একটা কমন গ্রাউন্ড, প্রথমে একটা কিনলাম কমন গ্রাউন্ড কি, ফেল টু অ্যাপ্রিসিয়েট জুডিশিয়াল মাইন্ড, শেষ করলাম কি আদারওয়াইজ ব্যাড ইন ল। আমি যা বললাম তা যদি নাও হয়, এটা অন্যান্য ভাবেও মানে ব্যাড ইন ল, এই জাজমেন্টটা। দুইটা গ্রাউন্ড কমন, ফেল টু অ্যাপ্রিসিয়েট জুডিশিয়াল মাইন্ড, একটা কি বললাম আদারওয়াইজ ব্যাড ইন ল। আর দুইটা গ্রাউন্ড আপনি ঘটনা পার্সপেক্টিভ থেকে ছোট করে বানাবেন, 4টা গ্রাউন্ড দিবেন, বেশি দিবেন না। গ্রাউন্ড শেষ, গ্রাউন্ড মানে সাবমিশনটা, সাবমিশন শেষ হলো। এতক্ষণ যে আমি আপিলের স্টোরি বর্ণনা করছি, কোনো কিন্তু অ্যানেক্সার নাই, কোথাও কিন্তু কোনো অ্যানেক্সার পায় না, শুধু ঘটনার বর্ণনা। আপিলে কিন্তু ওই দিনও বলেছিলাম কোনো ধরনের সংযুক্তি থাকবে না, দেয়ার ইজ নো অ্যানেক্সার ইন দি আপিল। এখন বললাম এই যে উপরের সার্কামস্টেন্সে, দ্যাট ইন দিস সার্কামস্টেন্সেস স্টেটেড হিয়ারিং অ্যাবাভ, the convict appellant being aggrieved by and dissatisfied with the impugned judgment and order of conviction and sentence, যেহেতু সে একা এই জন্য বলছি ব্যাকস, যদি 2-3 হইতো তখন বলতাম ব্যাক, এখন বললাম ব্যাকস টু প্রেফার দিস অ্যাপিল অন দি ফলোইং, ফলোইং মানে গ্রাউন্ড গুলো অ্যামাংস্ট আদার, অন্যান্য পাশাপাশি। এই গ্রাউন্ডস গুলো কোনগুলো, ওই যে সাবমিশন থেকে আমরা দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট উপরে যেটা লিখেছিলাম সাবমিশন থেকে হুবহু নিয়ে আসছি, কিন্তু যখন আপনি গ্রাউন্ডে আনবেন ফর দ্যাট দিয়ে লিখবেন দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট, এই কথাটা যে উপরে আছে এটা শুধু বাদ দিয়ে ফর দ্যাট দিয়ে লিখে দিবেন, তাহলে উপরে যে গ্রাউন্ড গুলো ফর্মুলেট করবেন সাবমিশনে লিখবেন, সেই গ্রাউন্ড গুলো এখানে লিখে দিবেন। পার্থক্য হচ্ছে ওখানে দ্যাট ইট ইজ সাবমিটেড লিখেন, আর এখানে লিখেন কি ফর দ্যাট। দ্যাট ইট ইজ সাবমিটেড এর বিকল্প এখানে কি, এখানে লিখতে হবে ফর দ্যাট। সেম কথা লিখে দিলেন, 6টা গ্রাউন্ড হয়ে গেল, উপরে 6টা সেখানে 6টা। এখন কি করবেন, তাহলে প্রেয়ার তো দিতে হবে, প্রেয়ারটা আবার কস্ট টাইটেলের মতো ডান পাশে চলে আসছে, দেখেন wherefore it is most humbly prayed that your lordship would graciously be pleased, কারণ এই যে 410-এর সাজা কিন্তু ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তাহলে এটা অবশ্যই ডিভিশন বেঞ্চে যাবে, নট ইন সিঙ্গেল বেঞ্চ। এই জন্য এখানে লর্ডশিপ লিখলেন, একটা কিন্তু না, ডাবল লর্ডশিপস প্লুরাল নাম্বার, বিকজ ইট ইজ দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ইট উইল বি হার্ড বাই ডিভিশন বেঞ্চ। এটা এখতিয়ার আছে শোনার ডিভিশন বেঞ্চের, এই জন্য আপনি লিখলেন দ্যাট ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট, যেমন এনআইটি মামলাগুলো সিঙ্গেল বেঞ্চ, এখানে রিভিশন যখন দায়ের হয় তখন সিঙ্গেল বেঞ্চে চলে আসে, তখন আপনার ইউর লর্ডশিপ থাকে। এখন কি হবে, ইউর লর্ডশিপস উড গ্রেসিয়াসলি বি প্লিজড টু এডমিট দিস অ্যাপিল, প্রথমে এডমিট করতে হবে। আমরা যেমন অধস্তন আদালতে সেশন জাজের ওখানে যখন রিভিশন করি তখন ফার্স্ট বলে কি এডমিট, আপিল করলেও এডমিট, ফার্স্ট অপশন কি এডমিট,
এডমিট না হলে তো রিভিশন হবে না, আপিল এগুলো শুনবে না। ফার্স্ট এডমিট, এডমিট দি এপিল। এপিল যদি এত বড় মামলা, অবশ্যই কল ফর রেকর্ড করতে হবে। ডেথের ক্ষেত্রে তো ডেথ রেফারেন্স আকারে রেকর্ডটা চলে আসে, তো লাইফের ক্ষেত্রে তো আর ওভাবে আসবে না। এখানে তো রেফারেন্সের কোনো সিস্টেম নাই। 374 যে রেফারেন্স পাঠাবে সিআরপিসির, এটা তো বিধান এখানে নাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আপনাকে কল ফর দ্য রেকর্ডস। এরপরে কি করলেন, রেকর্ড করলেন, ঠিক আছে। আদার সাইড যাকে নোটিফাই করতে হবে না, যেমন আপনি 5 স্টারের ক্ষেত্রে ওয়ার রুল ইস্যু করবেন। রুল ইস্যু মানে কি, এটা কারণ দর্শানোর একটা নোটিশ যাবে। আর এখানে তো এডমিট করে আপনাকে বলতে হবে নোটিফাই দ্য রেসপন্ডেন্ট। এই যে দেখেন, শব্দগুলো খেয়াল রাখবেন। এডমিট করলো, এগুলো কোনো ভাবে যেন মিস না যায়। এডমিট, কল, নোটিফাই। এডমিট দিস অ্যাপিল, কল ফর দ্য রেকর্ডস, নোটিফাই দ্য রেসপন্ডেন্ট। এখানে একজন, তাই যদি দুইজন হয় তাহলে রেসপন্ডেন্টস হবে। এখানে একজন যেহেতু, জিয়ার কেস সরকারবাদী, তাহলে একজন। এখন করলো সব, তো মামলা হিয়ারিং করতে হবে না? তো হিয়ারিং কাকে করবে, লিখছে। এগুলো আমরা যেটা বাংলায় নর্মালি চিন্তা করি সেগুলো ইংরেজি ফরম্যাটে দিয়েছে। আফটার হিয়ারিং দ্য পার্টিজ, শুনলো, তাহলে পেরিউজ করতে হবে ডকুমেন্ট। পেরিউজিং দ্য রেকর্ডস, যেটা রেকর্ডস এনেছে সেটা পেরিউজ করবে। শুনলো, রেকর্ড দেখলো, এখন কাজ কি? আমি তো অ্যাপিলেন্ট, আমি তো চাইবো আমার অ্যাপিলটা অ্যালাউ হোক, এই জন্য বলছি অ্যালাউ দি অ্যাপিল। ক্রনোলজি কিন্তু ঠিক রাখবেন। অ্যাপিল যদি অ্যালাউ করে তাহলে জাজমেন্ট স্যাটিসফাইড করতে হবে না, এই জন্য বলছি স্যাটিসফাইড দি। এখানে কিন্তু ইমপিউন জাজমেন্ট লিখিনি, এখানে কস্টারলের যেভাবে ছিল পুরোটা লিখেছি। উপরে পুরোটা লিখেছি, 1 নম্বর পারে পুরোটা লিখেছি, মাঝখানে কনক্লুশন অফ ট্রায়ালের পরে যেদিন জাজমেন্ট দিল সেখানে, আর এখানে প্রেয়ারে এসে বাকি কোথাও ফুল লিখি নাই। ইমপিউন ইমপিউন বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু এখানে লিখতে হবে। এখানে অবশ্যই ফুল ফর্ম লিখতে, জাজমেন্ট এন্ড অর্ডার কে পাস করলো, হুবহু কস্ট টাইটেলে যেভাবে আছে সেভাবে এখানে লিখে দিলেন। এই যে এই পর্যন্ত আসলো, এন্ড সেট সেট, এই জাজমেন্টটা সেট সেট করে দিল। তো সেট সেট করার পর আবার বলছিলাম, ও আমরা প্রেয়ারও কিন্তু ওই যে সাবমিশনের সময় বলেছি, শুধু সেট সেট করতে হবে না, করলে হবে না, আমাকে কি করতে হবে, একুইট করে দিতে হবে। খালাস, খালাস করলো। এখন খালাস করলো ইকুইটি, এভাবে তো কোর্টকে তো আমি বন্দি রাখতে পারি না, শুধু এটা করবেন, হয় খালাস করবেন, এপিল করবেন, এভাবে তো আপনি চাইতে পারবেন না। এবং আরো বলে দিচ্ছেন, অনেক সময় দেখা যায় না, অল্টারনেটিভ আর্গুমেন্ট করতে হয় কোর্টে গিয়ে, যে আমাকে 302 না 4-এ কনভার্ট করে দেন, 304-এ পার্ট সেকেন্ডে দেন। এই আর্গুমেন্ট করার জন্য লিখে লিখে দেন এগুলো আগে থেকে, এন্ড অর পাস, অথবা সাচ আদার অর ফার্দার অর্ডার্স, অন্য কোনো আদেশ আপনার অ্যাজ ইউর লর্ডশিপস মে ডিম ফিট অ্যান্ড প্রপার। এই আপনাদের লর্ডশিপ, আপনারা যেটা, আমি যা বললাম এটা তো আছেই, এবং এরপরেও যদি আপনারা যদি এটা মনে করেন আপনাদের কাছে উপযুক্ত, সেটাই দিবেন। এই ফরম্যাটটা সব জায়গায় একই, এই পোর্শনটুকু সব জায়গায়। আপনি 561 বলেন, আপনার অ্যাপ্লিকেশন ফর বেল বলেন, সব জায়গাতেই এই অংশটুকু থাকে, কারণ কোর্টকে এই পাওয়ারটা দিতে হয়। এরপরে এখন আপনাকে যে ফার্স্ট কথা হচ্ছে, আপনি এপিল করলেন, এডমিট করলেন, অ্যাপ্লিকেশন ফর বেল তো দিলেন না, আলাদাভাবে দিলেন। এখানে কি এই যে ফাইন, যেটা ফাইনটা তো আপনাকে স্টে যেতে হবে। পেন্ডিং হিয়ারিং অফ দ্য অ্যাপিল, স্টে রিয়েলাইজেশন অফ ফাইন, এটা দিতে হবে। এন্ড দিয়ে ওই প্রেয়ারের পর এটা দিলেন। এরপরে এন্ড ফর দিস কাইন্ড অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল এভার পে। এটা প্রত্যেকটা পিটিশনেই থাকে, এখানে কোনো আর কোনো কিছুই নাই। দেয়ার ইজ নো আদার ফর্মালিটিস, এনে এফিডেভিটও নাই, অন্য কোনো ভেরিফিকেশনও নাই, কিছুই নাই। আমরা তো সিভিলে মনে ভেরিফিকেশন দিই, এখানে ভেরিফিকেশনও নাই, এফিডেভিটও নাই, জাস্ট সিম্পল। তাহলে এই যে একটা কোন একটা ফরম্যাট আপনি নিলেন নিজের মতো করে, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই ফরম্যাট গুলো আছে, আমি অলরেডি এলআরডিসি তে দিয়েছি, আজকে যেটা করেছি এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। পারলে নিজেরা আরো ছোট বানাবেন, 4টা গ্রাউন্ড নেবেন অনলি। এটা পিটিশন ফরম্যাট করে বারবার প্র্যাকটিস করবেন, দেন আমাদের জন্য সহজ হবে। আমি আর বেশি সময় নেব না, 5-10 মিনিট একটা জিনিস দেখাই দিই। এখানে তো এই লোকটা 8 বছর পরে এপিলটা ফাইল করলো, অবশ্যই ডিলে হয়ে গেছে। এটা আমি দিয়েছি দেখেন,
এটা কন্ডিশন অফ ডিলে অ্যাপ্লিকেশন একটা দেখিয়ে দিচ্ছি একসাথেই। এই লোকেরই ডিলে, এই মামলারই ডিলে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। এখানে উপরে লিখে দিলাম ডিলে অ্যাপ্লিকেশনটা কিন্তু এজ এ বেল অ্যাপ্লিকেশন অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাকে এফিডেভিট দিতে হবে। অ্যাপিলে কিন্তু এফিডেভিট দিই নাই। যখন ডিলে হয়ে যায় সাথে অবশ্যই ডিলে অ্যাপ্লিকেশনটা দিতে হবে, না হলে আপনার ডিলেটা কন্ডোম হলেই তখনই আপনার এপিলের নাম্বার পড়বে, তার আগে কখনো পড়বে না। এন অ্যাপ্লিকেশন ফর ডিলে কন্ডোনেশন অফ, আমরা যেটা করি নর্মালি অ্যাপ্লিকেশন এরকম একটা অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন ডিলে দিই, এডমিশনের দিন আনি, ওই দিন একসাথে বলে দিই ম্যালট ডিলে আছে কন্ডোনও করে দেন, ওই দিনই কন্ডোম করে নিই। আবার অনেক সময় দেয় না, ডিলের উপরে রুল হয়, এটা আরেক ঝামেলা। তাহলে আপনার এটা হচ্ছে প্র্যাকটিস আর কি। এখানে আমরা ডেজটা দিই নাই, আমরা নর্মালি যেটা করি, আপনারা চিন্তা করবেন বেশি দিন হলো ওখানে যদি বলে দেয় এত তারিখ থেকে এত তারিখ, আপনারা নিজেরাই চিন্তা করবেন যে কত দিন হয়েছে। এখানে আমরা ওই এইজ ক্যালকুলেটর থেকে নর্মালি যখন প্র্যাকটিস করি এভাবে করি, অথবা এটা খালি রাখি সেকশনে কত দিন দেয় সেটা দেখার জন্য। আর আপনারা যে হিসাব করে অ্যাপ্রক্সিমেট যখন, তখন আর ওই এই ধরনের ক্ষেত্রে যখন ডিলে হয়ে যায় স্ট্যাটিউটরি পিরিয়ডে যেটা বলা আছে 60 দিন হোক 30 দিন হোক 20 দিন হোক, এটার পরে যদি কেউ আপিল করে এবং যেখানে কন্টিনিউয়াস অফ ডিলে অ্যাপ্লিকেবল, স্পেশাল কোনো স্পেশাল লতে কোনো টাইম লিমিট বলা নেই, এই ধরনের ক্ষেত্রে আপনারা ডিলে আপনার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলেন পরে 2 বছর পরে, তখন কিন্তু ফুল সময় ডিলে ফ্রম দ্য ডেট অফ প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট থেকে শেষ পর্যন্ত ডিলে। যে আপনি এখানে মাঝখানে সময় গেল কিনা এটা তখনই কাজ আসে যদি আপনি ইন টাইমে সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করে থাকেন, তখন এটা বাদ যাওয়ার প্রশ্ন আসে। তারপরে ডিলে যদি একবার 60 দিন পরে অথবা 30 দিন পরে গিয়ে সার্টিফাইড কপির জন্য আবেদন করছেন, তাহলে শুরু থেকেই ডিলে। তাহলে কন্ডোনেশন অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে অফ 100 ডেজ 200 ডেজ যাই হোক আন্ডার সেকশন 5 অফ দি লিমিটেশন 1908, আপনি 10,000 দিন দিলেও মওকুফ করতে পারবেন যদি আপনি ভালো করে এটা কোর্টে প্রেজেন্ট করতে পারেন। এখন আমি দেখলাম কনভিক্ট অ্যাপিলেন্ট পিটিশনার, বিকজ ইট ইজ এ পিটিশন, ইট ইজ নট এন মেমো অফ অ্যাপিল। তাহলে এখানে রেখে দিলাম পিটিশনার। সে প্রথমে কনভিক্ট এবং এপিল করছে, এরপর এখন কি হলো পিটিশনার। এটা এই ফরম্যাটটা লিখলাম, ওটা ওই আপিলে দেখেন এই পিটিশনে কিন্তু সব একই কথা, ওই আগের মতো এপিল পর্যন্ত আসে। এখন এসে এন অ্যাপ্লিকেশন কন্ডোনেশন অফ ডিলে, ওই আপিলেই দিচ্ছি যে আপিলটা আমি ফাইল করেছি, কিন্তু নাম্বার এখনো পরে নাই মনে করেন। এরপরে স্টেট রেসপন্ডেন্ট অপোজিট পার্টি, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টে অপোজিট পার্টি হয়ে যাচ্ছে, আর অ্যাপিলের ক্ষেত্রে রেসপন্ডেন্ট। এখন যদি অ্যাপ্লিকেশন দিয়েছি রেসপন্ডেন্ট হলো তিনি, দেন হচ্ছে অপোজিট পার্টি। নিয়মটা হচ্ছে, এটা সংক্ষেপে করে ফেলেছি, এটা তো দেখা এভাবে যাচ্ছে না, ইয়াতে তো লেখার দেখা পর যাচ্ছে ফুল না। লিখতে হয়। সময় থাকলে আপনারা ফুল লিখে দিবেন। ফুল বলতে বোঝাচ্ছি সাদ্দাম সবগুলো ভাই ইয়াতে ইসলামের তো নাম ঠিকানা সাদ্দাম ভাই যেভাবে ইয়াতে বলবেন তো লিখে স্ক্রিনে তো দিতে দেখা হবে। যাচ্ছে না। আর এখানে স্টেট রিপ্রেজেন্টেড বাই, ফুল লিখে দিবেন, এইভাবে বলছে লিখতে পারবেন সাদ্দাম ভাই সংক্ষেপে। স্ক্রিনে তো দেখা যাচ্ছে না। এরপরে সেম ফরম্যাট আসলো, দ্যাট দ্য এখানে দ্যাট দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন, এই কথাটা লিখে দিতে হবে, ফর কন্ডোনেশন অফ ডিলে। হ্যাঁ বুঝলেন? না আচ্ছা তো ওই স্ক্রিনে তো এখানে তো দেখা যাচ্ছে দেখাচ্ছে, না, অনলাইনে তো দেখা যাচ্ছে না। এখানে তো আছে না, দেখাচ্ছে তো এখানে, ওখানে তো দেখাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, অনলাইনে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। না, দেখা যাচ্ছে না তো। ওতে হ্যালো, অ্যাপ্লিকেশনটা শুরু থেকে দেখা যায় নাই। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখা জি, যাচ্ছে বাট স্ক্রিন দেখা যাচ্ছে বাট অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে না, এটা তো আগের অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা দেখা যাচ্ছে না,
হ্যাঁ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ওকে। জি দিস জি ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে। আমাদের সময় ডিলে আসছিল, এই জন্য আমি ডিলেটা ওখানে দেখাই নিচ্ছি। গতবারে দেখলাম ডিলে অ্যাপ্লিকেশন আসে নাই। কন্ডোনেশন অফ ডিলে অফ দি ইনস্ট্যান্ট ক্রিমিনাল আপিল হ্যাজ বিন প্রেফার্ড, ওই আগের মতো লিখে দিয়েছি যেটা আমি ওই দিন বলেছিলাম। এখানে বর্ণাটা দিতে হবে। সে প্রথম অ্যারেস্ট হলো, আমাদের এই কেসটাতে ছিল 3 বছর পরে সে বেল পেল। তারপরে সে এখানে লিখলাম দেয়ারফর দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট, এই বর্ণনাটা অবশ্যই সুন্দর করে দিতে হয় অ্যাপ্লিকেশনে। লেফট বগুড়া, কারণ আমাকে তার পুরোটা সময়, এই যে 8 বছর, এটাকে কন্ট্রোল করতে হচ্ছে, এই জন্য বলছি। দেয়ারফর হি লেফট বগুড়া, had worked as a day laborer in Dhaka till July 2024. কেন তাহলে এত বছর, 8 বছর সে রাখা যায় না? বলছি আউট অফ পভার্টি অ্যান্ড আনঅ্যাওয়ারনেস অ্যাজ ওয়েল এস ল্যাক অফ প্রপার গাইডেন্স the convict petitioner did not follow up the case after his release on bail. বলতে চাচ্ছে সে বেলে পরে চলে আসছে, আর কোনো খোঁজ রাখে নাই। Consequently, the trial was conducted without his presence. ওই যে ক্রস করতে পারে নাই, ডিফেন্স এক্সামিন নান বলেছি। And the judgment of our conviction or sentence was awarded to the petitioner on it. However, he had been unaware of the pronouncement of judgment. হলো, এটাও আমি জানি না বলছি, till his arrest as per conviction warrant. কনভিকশন ওয়ারেন্ট বলে যখন গ্রেফতার হলো, তার এক পর্যন্ত সে জানাই না যে তার বিরুদ্ধে রায় হয়ে গেছে। হয়তো এরকম বাস্তবে নাও হইতে পারে, কিন্তু আই হ্যাভ টু ডু ইট। যেটা আমাকে বলেছে যেভাবে, সেভাবে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন আমি লিখেছি। আপনি ওরকম লিখবেন, ক্লায়েন্টের ইনস্ট্রাকশনে তো আপনি লিখবেন। On 1/7/2024, the convict appellant was arrested and forwarded to the concerned magistrate, Shirazganj, and the London magistrate was pleased to send him jail as per conviction warrant. তারপরে তিনি কি করলেন, ওই সার্টিফাইড কপি অ্যাপ্লাই, এটা তো ডেট, তো সার্টিফাইড কপির উপরে তো আবেদনের ডেটটা থাকবে, ডেলিভারির ডেট থাকবে, সেই অনুযায়ী আপনি লিখছেন 14/7/2024। The convict petitioner applied for a certified copy of the judgment and order and other relevant records of the instant case. On 24/7/2024, the convict petitioner obtained the certified copies of the above documents. প্রথমটা বললাম যে 8 বছর ধরে ছিল, যায় নাই, জানতো না। পরের গুলো ইভেন্টটা বর্ণনা করতে হবে। পরে যখন ধরলো, ধরার পরে ইভেন্টটা ডেট হয়েছে। Therefore, the wife and other relatives managed to collect the minimum fees required for engaging counsel for preferring appeal before this honorable court. After 2 months of hardship, they managed to collect some fees on past loss. Date বলে দিলাম। Therefore, the তদবিরকারকে brother-in-law of the convict petitioner came to Dhaka on 12/7/2024. Date গুলো important. And met the filing lawyer on 13/7/2024. After discussion, the Todbirkar engaged the filing lawyer to conduct the instant case before the Honorable High Court Division of the Supreme Court of Bangladesh. In the meantime, was a day কতদিন হয়েছে occurred, which was beyond the control of the convict petitioner. একটা জিনিস মনে রাখবেন, ডিলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কয়েকটা শব্দ মনে রাখবেন। একটা আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট, বিয়ন্ড দ্য কন্ট্রোল, হার্ডশিপ, এইভাবে। কারণ তাকে তো আপনি, আমি প্রথমে বল 8 বছর ব্যাখ্যা করলাম আনঅ্যাওয়ারনেস এবং গরিব বলে। পরের এগুলো, এই যে পুরোটা সময়টা তার বিয়ন্ড কন্ট্রোলে ছিল, এবং যেটা তার কোনো ইন্টেনশন ছিল না। সে যদি জানতো তাহলে অবশ্যই আপিল করতো, অথবা সে এলাকায় থাকতো, গরিব না হতো। এই সকল কিছুর একসাথে বললাম যে এই ডিলেটা হয়েছে which was beyond the control of the convict appellant petitioner and it was his unintentional and inadvertent mistake. এরপরে আবার বলছি দ্যাট ইজ স্পেসিফিক, প্রথমত হচ্ছে ডেট গুলো দিলাম, আবার বলছি স্পেসিফিক স্টেটমেন্ট দ্যাট দ্য ডিলে অকার ডিউ টু পভার্টি অ্যান্ড আনঅ্যাওয়ারনেস। এরপরে একটা বললাম as well as lack of proper guidance of the convict petitioner. And this poverty and hardship is the main reason of the unawareness of the petitioner about the outcome of the case. এটা এত সুগুরে পেছে লিখছে আর কি, যেন 8 বছরের ডিলেটাকে কন্ডম করতে পারি। ওখানে আপনারা যখন লিখবেন, এত হয়তো এতদিন ছিল তো আর দিবেন না, যতদিনই ডিলে দেখবেন কিন্তু ওই শব্দগুলো মনে রাখবেন, আনইনটেনশনাল, আনইনঅ্যাডভার্টেন্ট, এবং স্পেসিফিক ডেট গুলো দিবেন, কত তারিখে সে জানলো, অ্যাপ্লাই করলো, এগুলো দুইটা প্যারা ইম্পর্টেন্ট।
এটা দিলাম, এরপরে বলছি দ্যাট ইট ইজ সাবমিটেড, একটা সাবমিশন দিলাম, ডিলে অকার্ড ইন প্রিপারিং দি ইনস্টেবিলিটি ইজ আনইনটেনশনাল বিয়ন্ড দ্য কন্ট্রোল, ঘুরে ফিরে এক কথাই লিখছি, বিয়ন্ড দ্য কন্ট্রোল। এই জন্য একটা প্রথমে তো হচ্ছে আপনি স্টেটমেন্ট গুলো দিলেন, এরপর সাবমিশন দিচ্ছেন। That it is submitted that the delay occurred in preferring this appeal is unintentional and beyond the control of the petitioner. And as such, answer of justice will be frustrated if delay is not condoned by this honorable court. মানে করতে হবে এটা বলছি। এরপরে যেহেতু একটা কেসের রেফারেন্স জানতাম আমি আমি দিয়ে দিছি এটা, that is submitted that the honorable appellate division of the Supreme Court of Bangladesh in the case of, একটা কেসের রেফারেন্স দিলাম, দিয়ে বললাম কন্ডোন ডিলে অফ 1477 দিন, মানে আমি এটা অ্যাপ্লিকেশনটাকে স্ট্রং করলাম, by holding inter alia that the expression ওই যে সাফিসিয়েন্ট কজ যে কন্টিনিউশন অফ ডিলে থাকে, এই সাফিসিয়েন্ট কস্ট কে কোর্ট বলছে বাস্তব উপায়ে ব্যাখ্যা করতে হবে, মানে নট স্ট্রিক্টেড টার্মস। কোর্ট লিখে দিয়েছে, দেখেন এটা লেটেস্ট কেস, আপনারা রেফারেন্সটা মনে রাখতে পারেন। was pleased to condone the delay of 1477 days by holding inter alia that the expression sufficient cause should be considered with pragmatism in justice-oriented approach rather than the technical detection of sufficient cause. এই যে এখন টেকনিক্যাল, আসলে কি আপনি তাহলে বলেন, আপনি যে ছিলেন ওই অফিসের, আপনি নিয়ে আসেন ডকুমেন্ট নিয়ে আসেন, আপনি বিদেশ ছিলেন অমুক নিয়ে আসেন, এরকম টেকনিক্যালি একজন মানুষকে না ধরে ধরে নেবেন যে তার ডিলে হয়েছে, সে এরকম হয়েছে, ওকে, ইট শুড বি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, নট এ টেকনিক্যাল অ্যাপ্রোচ। দেন এটা শেষ। এরপর বললাম প্রেয়ার দিলাম, প্রেয়ারটা এখানে আছে। এরপর আপনার কন্ডোন ইন্টারিমে আবার রুলও চাইলাম, আবার ইন্টারিমে কন্ডোনও চাইলাম। এরপর এফিডেভিট, এই যে বললাম এফিডেভিট এখানে দিতে হবে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন, নিচেটা নোটিশ, নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই যে অ্যাপ্লিকেশন কন্ডিশন ডিলেতে দুইটা প্যারা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনাকে স্পেসিফিক ডেট দিতে হবে, দ্বিতীয় আপনাকে বলতে হবে এই যে ডিলে গুলো হলো এটা আনইনটেনশনাল, বিয়ন্ড দ্য কন্ট্রোল, এবং এটা যদি কন্ট্রোল করা না হয় তাহলে এপিলেন্ট উইল সাফার ইরিপারেবল লস। এগুলো ইম্পর্টেন্ট, এই দুইটা ফর্মেট দিয়েছে, আশা করি এই দুইটা ফর্মেট আপনারা ভালো করে পড়বেন। তারপর আর কোয়েশ্চেন থাকলে নেক্সট ডে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, এই দুইটা একটু ভালো করে দেখবেন। আমরা এরপরের ক্লাসে 561 চেষ্টা করব, তারপরে রিভিশনাল। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা শেষ করে তাহলে কোনো কোয়েশ্চেন না থাকলে। থ্যাংক ইউ সো মাচ।